আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা, অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে কত তারিখ যেন 25 বা 26শে এপ্রিল হবে, আমার তারিখটা মনে পড়ছে না। আজকে একটা গল্প এনেছি, একটু গল্পটা বড়, তা মাঝে মাঝে যদি কেটে যায় আমার অত বড় ছোট মানে 5G মোবাইল, একটা বড় মোবাইল কিনবো, একটু সময় লাগবে। তো 5G মোবাইল বেশিক্ষণ টানা যায় না, একটু কেটে কেটে পড়বো আর কি। তোমরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার অনেক ভালোবাসা নিয়েও একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠুক, ভালো সাহিত্যের সংসার গড়ে উঠুক, বাংলা সাহিত্য এগিয়ে চলুক, আমরা এগিয়ে নিয়ে যাব। আমার গল্পটা হচ্ছে যে পথ গেছে বেটি। একা মল্লিকা দাঁড়িয়ে আছে বারান্দায়। ছোট্ট মেয়েটাকে নিয়ে কবে যে ঘর ছেড়ে চলে এসেছিল। সেই থেকে বসন্তের রং ফিকে হয়ে গিয়েছিল। বসন্তের পর বসন্ত কেটে গেছে একা। তার একাকিত্বের ঘরে বসন্ত আর ফুল ফোটায়নি। সে কিন্তু তার ছোট্ট বারান্দার টবে অনেক ফুল ফুটিয়েছে, বিশেষ করে গোলাপ। গোলাপ তার খুব প্রিয় ফুল বলে বিয়ের পর স্বামী কৌশিক তাকে নানান রঙের অনেক গোলাপ এনে দিয়েছিল। তার সাথে ছিল একটা হিরে বসানো আংটি। মল্লিকা বলেছিল, ফুলই তো অনেক, আবার আংটি কেন? ছিটকে সরে এসে কৌশিক বলেছিল, মধ্যবিত্ত আর কাকে বলে? এত সাধারণ মানসিকতা নিয়ে আমার সাথে থাকবে কি করে? স্তম্ভিত মল্লিকা অবাক হয়ে চেয়ে থাকলো তার সদ্য বিবাহিত স্বামীর দিকে। এই রূপটা আজই প্রথম দেখল। কাল রাতেও সে যখন স্বামীর অনুরোধে গান গেয়েছিল, তখনও বলেছিল, এই টিপিক্যাল গানগুলো থেকে বেরিয়ে এসে একটু অন্য ধরনের গান গাও। সে গিয়েছিল, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। তখনও সে অবাক হয়ে বলেছিল, এ তো রবীন্দ্রসঙ্গীত, চিরকালীন গান, আমার ভালো লাগে না, মনে হয় কেউ যেন কানের কাছে মিনমিন করে কাঁদছে। তখনও স্তম্ভিত হয়ে মল্লিকা ভেবেছিল, এ মানুষ কি রবীন্দ্রনাথের গানকে বলে মিনমিনে? মল্লিকা লক্ষ্য করেছিল ছোট ছোট বিষয় নিয়ে কৌশিক তাকে প্রায় অপমানজনক কথা বলে। সেও নীরবে মেনে নেয়। সবে 3 মাস বিয়ে হয়েছে, এখনো যে অনেকটা পথ চলা বাকি। এখনই অধৈর্য হলে চলবে কি করে? মল্লিকা সাধারণ বাড়ির সাধারণ বিয়ে পাশ করা মেয়ে, আর কৌশিক বড়লোক বাড়ির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছেলে। চেহারাও সুন্দর, পয়সার কোনো অন্ত নেই। আর সেই তুলনায় মল্লিকা সত্যিই খুব সাধারণ। কিন্তু মল্লিকার মধ্যে একটা শান্ত, সুন্দর, স্নিগ্ধ সৌন্দর্য ছিল। তার বড় বড় কাজল কালো চোখ দুটো যেন কথা বলতো। আর ছিল ভালো গানের গলা, কবিতা সাহিত্যের প্রতি গভীর অনুরাগ, যা কোনোটাই কৌশিককে আকর্ষণ করতে পারেনি। কৌশিকের পছন্দ ছিল উদ্যম উচ্ছল মেয়ে, যে তার পার্টিতে এবং ঘরে সবেতেই স্বাচ্ছন্দ্য। উগ্র আধুনিকতার সাথে মানিয়ে চলতে মল্লিকাকে বাড়ির সবার কাছে পদে পদে অপদস্থ হতে হতো। তবু কান্নাকে লুকিয়ে রাখত হাসির আড়ালে। মা যখন আঁচলে চোখ মুছিয়ে জিজ্ঞেস করতো, তুই ভালো আছিস তো মা? সে হেসে উত্তর দিত, ভালোই তো আছি মা, চিন্তা করো না। মল্লিকা জানে তাকে বড়লোকের বাড়ির বিয়ে দিতে গিয়ে তার সাধারণ বাবা মা ক্ষমতার অতিরিক্ত খরচ করে ফেলেছে। মার সব গয়নাগুলোই বোধহয় মেয়ের বিয়ে দিতে চলে গেছে। বাবা একদিন বললেন, হ্যাঁ রে, কৌশিক আসে না কেন একদম? ওর কি শ্বশুরবাড়িতে আসতে লজ্জা করে? জামাই ষষ্ঠীতে এত করে বললাম, তোর মা নিজের হাতে এত রান্না করলো, আর ও এলো না? মল্লিকা শান্ত গলায় বলল, ও খুব ব্যস্ত বাবা, ছেড়ে দাও না, আমি তো এসেছি। মল্লিকা জামাই ষষ্ঠীর দিন কৌশিককে বলেছিল,
আজ একবার যাবে তো আমাদের বাড়ি? বলা নয় তো, যেন অনুনয় করা। কৌশিক বলেছিল, কেন, আজ কি আছে? আজ জামাই ষষ্ঠী। দূর, ওসব আমি মানি না। আমার পার্টি আছে, অফিস পার্টি। ওই কেরানিগিরি তো করি না, তাই ওসব জামাই ষষ্ঠী নিয়ে মাতামাতি করার সময় আমার নেই। তোমার যেতে হয় তুমি যাও, আমাকে এসব থেকে দূরে রাখলেই আমি খুশি হব। তোমার খুশির জন্যই তো চেষ্টা করে যাই, আপ্রাণ তোমার খুশির জন্যই তো চেষ্টা করে যাই আপ্রাণ। সফল হচ্ছি কই? বেরোবার সময় এত কথা আমার ভালো লাগে না। যেতে হলে যাও, গাড়ি ড্রাইভার সব আছে। আর হ্যাঁ, হাতে টাকা আছে তো? টাকা না থাকলে বলো, শূন্য হাতে যেও না। 2000 2000 টাকার দুটো নোট বিছানায় ফেলে দিয়ে চলে গেল। মল্লিকার মনে হলো সে যেন ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার স্বামী ভিক্ষা দিয়ে গেল। এইভাবে দূরত্ব বাড়তে থাকে দুজনের মধ্যে। কথা বলার সময় কোনো নেই। কৌশিক বাড়ি এইভাবে দূরত্ব বাড়তে থাকে দুজনের মধ্যে, কথা বলার কোনো সময় নেই। কৌশিক বাড়ি ফিরত অনেক রাতে। বাড়িতে থাকলেও ফোনে ব্যস্ত থাকতো ওর প্রিয় বান্ধবী শর্মিষ্ঠার সঙ্গে। মানসিক নির্যাতন তো ছিলই, আস্তে আস্তে সেটা শারীরিকে গিয়ে দাঁড়ায়। মাঝরাতে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেওয়া, মাঝে মাঝেই চড় মারা, এসব লেগেই থাকত। কৌশিকের বাবা মাও নির্বিকার। ছেলের কোনো কাজেই তারা কোনো প্রতিবাদ কখনো করতো না। কৌশিকের মা বলেছিলেন, ওর সঙ্গে তুমি যদি একটু মানিয়ে নিতে পারতে, নিজেকে তৈরি করে নিতে পারতে, তাহলে আর এত ঝামেলা থাকতো না। তার মধ্যেই জন্ম হলো পিকু, মল্লিকার মেয়ে। মেয়েকে দেখে খুশি হয়েছিল। নিজেই নাম রাখলো মল্লিকার মেয়ে মালিনী। তারপর মল্লিকার থুতনিটা তুলে ধরে বলল, কি খুশি তো? এতদিন পর স্বামীর আদর পেয়ে মল্লিকার চোখে ধারা শ্রাবণ। এ কি, কাঁদার কি হলো? এত আনন্দের দিনে কেউ কাঁদে নাকি? মল্লিকার চোখে জল মুছে হাসি নিয়ে বলল, খুব খুশি। তারপর একটা বছর ভালোই কাটলো। ঘটা করে মেয়ের অন্নপ্রাশন দিল, মা মেয়ের অনেক ছবি তুলল, ওদের তিনজনের অনেক ছবি উঠল। তারপর আবার সেই একই ছবি ফিরে এলো। মল্লিকাকে একদিন ডাকলো, তারপর গলাটা পরিষ্কার করে বলল, দেখো, আমার মনে হয় আমাদের এবার আলাদা থাকাই ভালো। দুটো মানুষ সম্পর্কবিহীন হয়ে এক ছাদের তলায় থাকার কোনো মানে হয় না। আমি শুধু পিকুর জন্য মেনে নিচ্ছিলাম, কিন্তু আর সম্ভব নয়। আমি শর্মিষ্ঠাকে ভালোবাসি। ওইবার কতদিন অপেক্ষা করবে? মিউচুয়াল ডিভোর্সের কথাই ভাবছি। তোমার কোনো ভয় নেই। তোমার আর পিকুর জন্য ভালো টাকা আমি দিয়ে দেবো। ডিভোর্সের দিন মল্লিকা কঠিন গলায় জানিয়ে দিল, মেয়ে নিয়ে বেরিয়ে যখন আমায় যেতে হচ্ছে, তখন মেয়ে তার মায়ের দায়িত্বেই বা থাকবে। মেয়ে আমারও, একা তোমার নয়। আমার মেয়ে কষ্টে থাকুক, এ আমি চাই না। তোমার চার উপর আর তো কিছু নির্ভর করলো না। এবার বাবার মেয়ে, এমন বাবার মেয়ে যে তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হচ্ছে। প্রথম মেয়েকে মাসে একবার করে নিয়ে যেত, তারপর পিকু আর কিছুতেই যেতে চাইতো না। কৌশিক অনেক অনুনয় বিনয় করেও কিছুতেই মেয়েকে নিয়ে যেতে পারেনি। মল্লিকা বাবার একটা মেয়ে, তাই থাকার কোনো অসুবিধে হয়নি। নাতনি আসার পরও বাড়িটাকে নতুন করে সাজিয়েছিলেন মল্লিকার বাবা। তার একতলার একটা ঘরে মল্লিকার গানের স্কুল হলো। তাছাড়াও সে একটা নামকরা স্কুলে গানের টিচারের কাজ পেল। কোনো রকমে চলে যাচ্ছিল। বাবাও বেশ কিছু টাকা রেখে গেছেন তার প্রভিডেন্ট ফান্ডে। বাড়ির একটা দিক ভাড়া দেওয়া হয়েছে, তাই মেয়েকে তার সবটুকু দিয়ে মানুষ করতে কোনো অসুবিধে হয়নি। কৌশিকও মাঝে মাঝে মেয়ের নাম করে টাকা পাঠিয়ে দিত। মল্লিকা সেই টাকাগুলো ওর নামেই জমিয়ে রাখত। একদিন ওই টাকার সাথে একটা চিঠি এলো। তাতে লেখা আছে, সমুদ্রের উচ্ছ্বাস উদ্দামতা দেখতে ভালো লাগে,
কিন্তু দিঘির শান্ত স্নিগ্ধ জল একটা শীতল আশ্রয় দেয়। সেটাই বোধহয় ভালোবাসার আশ্রয়। মল্লিকা চিঠিটা পড়ল, তারপর রেখে দিল। ড্রাইভার জিজ্ঞেস করলো, বৌদি কিছু উত্তর দেবেন না? আমি তোমাদের আর বৌদি নই মদন, আপনি আমাদের চিরকালের বৌদি। মল্লিকা যেন একটু আনমনা হয়ে গেছিল, চমকে উঠে বলল, কি বললেন? উত্তর? না, আমার কিছু দেবার নেই। না, দাদা বলছিল বৌদি কোনো চিঠি দিলে নিয়ে এসো। না, আমার কিছু দেবার নেই, আর বলে দিও তোমার দাদাকে। এরপর মাঝে মাঝে টাকা আসতো। মল্লিকা দুবার ফিরিয়ে দিয়েছে। আবার চিঠি এসছে, তাতে লেখা ছিল, আমার সবই আছে, শুধু ঘরটাই খালি আছে, একটা কচি গলার আওয়াজ নেই, আর আমার জন্য কারো অপেক্ষা নেই। মল্লিকা তার কোনো উত্তর দেয়নি। আবার চিঠি এসছে, দোলে শান্তিনিকেতনে এসেছিলাম, চারিদিকে লাল পলাশের আর কৃষ্ণচূড়ার রাধাচূড়ার ছড়াছড়ি। একা একা লালমাটির রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, কিসের যেন অভাব বোধ করছিলাম। আমার মনটাকে অশান্ত করে রেখেছিল। কৃষ্ণচূড়া আর লাল পলাশকে আমি নিজে হাতে ছিঁড়ে ফেলে রক্তাক্ত করেছিলাম। সেই ফুলগুলো ফিরে পাওয়ার জন্য কেন এত আকুলতা বলতে পারো? এরকম চিঠি মাঝে মাঝেই আসতো। এবারের জন্মদিনে একটা রজনীগন্ধার স্তবক রবীন্দ্রনাথের ঘরে বাইরে এলো। তার সাথে রবীন্দ্রনাথের ঘরে বাইরে এলো। উপহার স্বরূপ তাতে লেখা ছিল, এটুকু ফিরিয়ে দিও না প্লিজ। আচ্ছা, একবার যদি পথ ভুল হয়ে যায়, তাহলে কি আর ঠিক পথে ফেরার কোনো উপায় থাকে না? মল্লিকা এ চিঠির উত্তর দিয়েছিল, আপনার ঘরে এখন বউ আছে, তা সত্ত্বেও অন্য নারীকে চিঠি লিখে বিব্রত করাটা অপরাধ। যে পথ আলাদা হয়ে বেঁকে যায়, সে পথ আর ঠিক এক হয়ে মেলে না। তারপর আর চিঠি আসেনি। আজ বাড়ির সামনে হঠাৎ অনেকদিন পর দেখলো কৌশিকের গাড়ি এসে দাঁড়ালো। হাত ভর্তি নানান রকম গোলাপ নিয়ে কে নামছেন। কৌশিক না? এ কি চেহারা হয়েছে তার! মাথার চুল নেই, গালে খোঁচা খোঁচা দাড়ি। কোথায় গেল তার সে উজ্জ্বল ঝকঝকে চেহারা? সে তাড়াতাড়ি দরজা খুলে দিল। এই চেহারা দেখে অভিমান কোথায় চলে গেল? তার জায়গায় বরং উৎকণ্ঠায় ভরে গেল। কৌশিক হাত বাড়িয়ে গোলাপগুলো হাতে দিল, দিয়ে বলল, আজ নিজেই এলাম, কারণ না এসে উপায় ছিল না। মল্লিকা অবাক বিস্ময়ে ওর দিকে তাকিয়ে কোনো রকমে বলল, কি হয়েছে তোমার? কই, কিছু হয়নি তো। তবে এমন দেখাচ্ছ কেন? ওই শরীরটা ভালো যাচ্ছে না। সে তো বুঝতেই পারছি। একটু চা খাওয়াবে তো? হ্যাঁ, আনছি এক্ষুনি। আর ফুলগুলো? মল্লিকা পরম যত্নে ফুলগুলো ফুলদানিতে সাজিয়ে রাখল। মিলু বহুদিন পর আবার এই ডাক শুনে চমকে উঠল। আজ কিন্তু তোমার কাছে দুটো আবদার রাখবো। তা তোমায় রাখতে হবে। বলতে পারো এই আমার শেষ আবদার। আর তোমাদের জ্বালাবো না। কি আবদার? মল্লিকার গলাটা কেঁপে উঠল। আরে ভয় পেলে কেন? আজ ভালোবাসার দিন, তাই ভালোবাসার মানুষটার কাছেই আবদার রাখছি। আমি তোমার ভালোবাসার মানুষ? অবাক করলে। আসলে মানুষটা কাছে থাকলে বোঝা যায় না। আর যাকে ভালোবাসা বলে ভুল করে, সেটা থাকে একটা মোহ, সাময়িক মোহ। তোমরা চলে আসার পর আমি বুঝতে পারলাম যে আমার ঘরটার ঘর নেই, সেটা একটা হোটেল হয়ে গেছে। কি আবদার বললে না তো? আজ তোমার হাতে গরম ফুলকো লুচি খাবো, আর তোমার গলার সেই গানটা শুনবো। কোন গান? আমার মল্লিকা বলে। সে গান তো তোমার থাক না, পুরনো কথা। মিলু, অনেক শাস্তি পেয়েছি, তাও কি তোমাদের আশ মিটছে না? জীবনটাই তো শেষ হয়ে এসছে। মানে?
আমায় দেখে বুঝতে পারছো না আমার কেমো চলছে? কি বলছো তুমি? শাস্তি তো আমায় তুমিই দিয়ে গেলে সারা জীবন। যেখানেই থাকো তবু জানতাম মানুষটা তো আছে, সেটুকুও কেড়ে নিচ্ছ। আমি কি করব বলতে পারো? না পারবো ওখানে গিয়ে তোমায় দেখতে, তোমার কাছে, আর না পারবো তোমায় কাছে এনে সেবা করতে। সব অধিকার তুমি ছিনিয়ে নিয়েছো, আর এখন বলছো গান গাইতে। এরপর গান হয়? বেশ, তবে লুচি খাওয়াও। লুচি খেয়ে কৌশিক একটা খাম দিয়ে বলল, এটুকু পিকুর জন্য বাঁচিয়ে রেখেছিলাম। পিকুকে বলো তার জন্যে তার হতভাগ্য বাবার উপহার। তোমাকে কিছুই দিয়ে যেতে পারলাম না, সব আর একজন নিয়ে নিয়েছে। পারলে আমায় ক্ষমা করো। চলে গেল কৌশিক তার শেষ কথাটা বলে দিয়ে। আর মল্লিকা অঝোর ধারে কেঁদে চলেছে আর বলছে, সারা জীবন তো দূরেই ছিলে, তবে কেন এতদিন পরে এসে আমায় কাঁদিয়ে গেলে? একটু দুঃখের গল্প, নেগেটিভ গল্প। তো জীবনে তো সবটাই আছে, সুখ আছে, দুঃখ আছে, পজিটিভ নেগেটিভ সবটা মেনে নিয়ে আমাদের জীবন। এরকম ঘটনা তো হয়ই। পরে যখন ভুল বুঝে আসে তখন মেয়েরা ফিরে যাবে কেন? মেয়েরা তো আর হাতের খেলনা নয়, একবার ছুঁড়ে ফেলে দেবে আবার তাকে ফিরে আসতে হবে, তা হয় না। রাখি।